রাঙ্গিরি নামের ছোট্ট এক পাহাড়ি এলাকার জঙ্গলের মাঝের এক রিসোর্টে পাওয়া যায় মিনিস্টারের ছেলের লাশ। আর এই হাই প্রোফাইল কেসের দায়িত্ব এসে পড়ে অফিসার শিবাজির উপরে। তবে রাঙ্গিরি নামের এই জায়গার সাথে শিবাজির আছে ভয়ানক এক স্মৃতি। তাই গত 4 বছরে সে একবারও এই শহরে পা রাখেনি। তবুও অনেক সাহস করে সেই রহস্যে ঘেরা রিসোর্টে পা রাখতেই তার সাথে শুরু হয় ভৌতিক সব ঘটনা। কারণ লোকমুখে শোনা যায় এই গ্রামে নাকি ঘুরে বেড়ায় এক ভয়ানক আত্মা। কোনো অবিবাহিত ছেলে যদি অমাবস্যা রাতে বের হয় তাহলে তাকে নাকি আর জীবিত পাওয়া যায় না। একজন পুলিশ অফিসার হয়ে শিবাজি তো আর ভূত পেতে বিশ্বাস করতে পারে না, কিন্তু তদন্ত করতে করতে শেষ পর্যন্ত যা বের হয়ে আসে তাতে শিবাজি নিজেও চমকে যায়। আর সবচাইতে বড় ধাক্কা খায় এই খুনের রহস্য সমাধান করার পরেই। কারণ এই খুনের সাথে জড়িত ছিল 4 বছর যাবত তার স্ত্রী নিখোঁজ হওয়ার রহস্য। তাহলে কি এই খুনের পিছনে ছিল কোনো আত্মা, নাকি তার পিছনেও রয়েছে ভয়ানক কোনো রহস্য? এমনই সাসপেন্স, মার্ডার মিস্ট্রি আর কিছুটা হররে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব শিবাজি সুরাতকাল। রাঙ্গিরি নামের পাহাড়ে ঘেরা সাজানো এক পাহাড়ি এলাকার সরু রাস্তা দিয়ে একটা গাড়ি এগিয়ে চলছে। হঠাৎ ফরেস্ট অফিসার গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, এখানে কি নতুন নাকি? গ্লাস নামিয়ে রেখেছো কেন? গাড়ির সব গ্লাস বন্ধ করে রাখবে, আর কোনো শব্দ পেলেও গাড়ি দাঁড় করাবে না। দেখা যায় পেছনের লোকটা কানে ইয়ারফোন গুঁজে বসে আছে। আশেপাশে কি হচ্ছে তার কোনো হুঁশই নেই। গাড়ি চলতে চলতে বনের বেশ গভীরে আসতেই হঠাৎ গাড়ির সামনে থেকে কার যেন ছায়া সরে যায়। সাথে সাথে গাড়ি এক ধাক্কা খেয়ে থেমে যায়। পেছনে গুগল ম্যাপে লোকেশন দেখে থাকা রসান অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ড্রাইভার আনোয়ার বলে, আমি চেক করে আসছি। কিছুক্ষণ পরেই রসান বের হতেই দেখে আশেপাশে আনোয়ার কোথাও নেই। আশপাশটা একদম নিস্তব্ধ। হঠাৎ উপর থেকে একটা মরা পাখি রসানের পেছনে পড়লে রসান ভয় কেঁপে ওঠে। তখনই আনোয়ার আসলে রসান জায়গাটা দেখিয়ে বলে, দেখো তো ওখানে কি পড়লো? এখন আর পাচ্ছি না। কিন্তু সেখানে কিছুই দেখা যায় না। রসান রেগে জিজ্ঞেস করে, তুই কোথায় ছিলি? আনোয়ার বলে, গাড়ি নষ্ট হয়ে গেছে, একটু সামনে হাঁটতেই দেখলাম একটা রিসোর্ট আছে, আপনি আজ তাহলে ওখানেই থাকেন। রসান বলে, ঠিক আছে, গাড়িটা লক করে দাও। ডিকি থেকে ব্যাগ নিয়ে গাড়ি লক করে দুইজন চলে যেতেই গাড়ির লুকিং গ্লাসে দেখা যায় একটা না বরং 3টা কবুতর মরে পড়ে আছে। রসান তার বাবাকে কল করে জানাতে গেলেও নেটওয়ার্ক পায় না। আনোয়ার আর রসান হাঁটতে হাঁটতে একটা বেশ পুরোনো ধাঁচের গেটের সামনে পৌঁছায়। রিসোর্টের পরিবেশটা কেমন যেন গা ছমছমে। রসানের অবশ্য সেদিকে নজরই নেই। রিসোর্টের মালিক প্রীতমের সাথে কথা বলতে আসলে প্রীতম জিজ্ঞেস করে, আপনাকে তো চেনা চেনা মনে হচ্ছে। আনোয়ার বলে, স্যার আসলে হোম মিনিস্টারের ছেলে। প্রীতম হোটেলে বিবরণ দিতে শুরু করলেই রসান বিরক্ত হয়ে বলে, আমি এখানে থাকতে আসিনি, গাড়ি নষ্ট হয়ে গেছে তাই এসেছি। পরিচিত কোনো মেকানিক থাকলে ডেকে দিন, আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে। প্রীতম বলে, আসলে গ্রামে এই সময় মেকানিক পাওয়াটা সম্ভব না, আর এই জায়গাটাও এত ভালো না, তাই অন্ধকার হওয়ার পর বের হওয়াটা ঠিক হবে না। হঠাৎ তখনই সারা ঘরে আলো কেন যেন কাঁপতে শুরু করে। ট্রেতে চায়ের কাপ নিয়ে এক প্রেগনেন্ট মহিলা এসে বলে, ভাইয়া রাতটা এখানেই থেকে যান। আসলে এই মহিলা হলো প্রীতমের স্ত্রী স্মিতা। রসান স্মিতার দিকে বাজেভাবে তাকিয়ে বলে, আমাকে ভাইয়া বলার দরকার নেই, রসান বললেই হবে। রসানের এমন ব্যবহারে স্মিতার গা গিনগিন করে ওঠে। রসান আনোয়ারকে বলে, আমি রাতে এখানেই থাকবো, তুমি গিয়ে গাড়ি ঠিক করার ব্যবস্থা করো, সকাল হলেই রওনা দিব। প্রীতম নিজেই রসানের ব্যাগ নিয়ে তাকে এই ঘুটঘুটে অন্ধকারের মাঝে এগিয়ে দিচ্ছে দেখে রসান অবাক হয়ে জিজ্ঞেস করে, এত বড় হোটেলের মালিক হওয়া সত্ত্বেও নিজেই ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন? এখানে কোনো স্টাফ নেই? প্রীতম বলে, আসলে 1 মাসের বেশি কোনো স্টাফ এখানে থাকে না, জায়গাটা বেশ একটা সুবিধার না। ব্রিটিশ আমলে এখানে নাকি কালো জাদু হতো, তাই সবাই এই জায়গাকে ভয় পায়। রসান বলে, এই জন্যই ওই ফরেস্ট অফিসার বলছিল যে গাড়ির জানালা না খুলতে। প্রীতম বলে, হ্যাঁ এই রিসোর্ট বেচার চেষ্টা করছি, কিন্তু কোনো বায়ার পাচ্ছি না। কথা বলতে বলতেই রুমের সামনে আসলে প্রীতম বলে, এই যে আপনার রুম, তবে একটা অনুরোধ, রাতের রুম থেকে বের হবেন না, জায়গাটা ভালো না, কিছু দরকার হলে ল্যান্ডলাইনে কল দিবেন। বলেই চাবি দিয়ে চলে যায়। রসান রুমে ঢুকেই রুমের চাবি টেবিলে রেখে ফোন চার্জে দিয়ে টিভিতে খেলা দেখতে বসে। হঠাৎ কে যেন দরজায় জোরে জোরে বাড়ি দেয়। তখনই ল্যান্ডলাইন বেজে ওঠে। রসান রিসিভার ওঠাতেই রুমের আলো একা
একাই জ্বলতে আর নিভতে শুরু করে। রসান বেশ ঘাবড়ে যায়। পেছন থেকে নুপুরের শব্দ শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাত কেটে সকাল হতেই হোম মিনিস্টারের বিয়ে বেশ ঘাবড়ে হোম মিনিস্টারের কানে কানে কি যেন একটা বলে। কথাটা শোনা মাত্রই মিনিস্টার ঠিক মতো দাঁড়ানোর শক্তিটাও যেন হারিয়ে ফেলে। সবাইকে বলে আমার ছেলের মৃত্যুর খবর মিডিয়াকে জানাবে না। এসপি রহিমকে বলে এখনই তোমার ডিপার্টমেন্টের বেস্ট অফিসারকে ওই রিসোর্টে পাঠাও আর 48 ঘন্টার মধ্যে খুঁজে বের করো যে আমার ছেলের সাথে আসলে কি হয়েছিল। রহিম তার সেই বেস্ট অফিসারকে কল দিলে সে তো কল রিসিভই করে না। রহিম বিরক্ত হয়ে বলে একে আজ কল দিলে 2 দিন পর গিয়ে কল ব্যাক করে। তবে সে আমাদের ডিপার্টমেন্টের শার্লক হোমস। সে এতটাই দক্ষ যে কল্পনা করেই কেস সলভ করে দেয়। যাকে নিয়ে এত কথা হচ্ছে সেই শিবাজি সুরাতকাল এসপির কল রিসিভ করা বাদ দিয়ে কুকুরদেরকে খাবার খাওয়ানোতে ব্যস্ত। বেশ অনেকক্ষণ পর শিবাজি কল ব্যাক করলে এসপি রহিম রেগে জিজ্ঞেস করে তুমি এখন কোথায়? শিবাজি বলে এক সাইকো ক্রিমিনালের ক্লু পেয়েছি, সেদিকেই যাচ্ছি। রহিম বলে ওই কেস ছাড়ো, এখনই মাঠগিরির রাঙ্গিরিতে যাও, কেসটা খুবই গুরুত্বপূর্ণ। মাঠগিরির নাম শুনতেই শিবাজির চোখের সামনে একটা মিষ্টি মেয়ের স্মৃতি ভেসে ওঠে। অতীতের সেই তিক্ত স্মৃতি মনে পড়তেই শিবাজি বলে আমি মাঠগিরিতে যেতে পারবো না। রহিম বলে 5 বছর হয়ে গেছে, তুমি এখনো ওখানেই আটকে আছো। আমি কিছুই শুনবো না, এটা আমার অর্ডার, তাই তোমাকে যেতেই হবে। কেসের বিস্তারিত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। গাড়ি মাঠগিরির পথে ঘোরাতেই শিবাজির চোখ বুজে নেয়। তখনই তার চোখের সামনে ভেসে ওঠে মিষ্টি সেই মেয়েটা। ক্রাইম স্পটে পৌঁছেই সুইমিং পুলের পাশে থাকা রসানের লাশ ভালো করে দেখে শিবাজি বলে মনে হচ্ছে কিছু একটা দেখে খুব ভয় পেয়ে মারা গেছে। সারা গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা পোস্টমর্টমের পরেই জানা যাবে। লাশ শক্ত হতে শুরু করেছে, মানে মৃত্যুর 8 ঘন্টা হয়েছে। হাতে একটা পুরনো আর নতুন একটা আংটি, সম্ভবত নতুন আংটিটা এঙ্গেজমেন্টের অথবা গার্লফ্রেন্ড গিফট করেছে। ওয়ালেট বাম পকেটে রাখা, তাহলে সম্ভবত রসান বাহাতি ছিল। হাতের ঘড়িতে স্ক্র্যাচ আছে বলেই ঘড়ির ছবি তুলে বলে ভিকটিমের উচ্চতা 6 ফিটের মতো হবে। লোকাল পুলিশ অফিসারকে ডেকে জিজ্ঞেস করে এর সাথে যে ড্রাইভার ছিল সে কোথায়। অফিসার রুদ্রেশ বলে তাকে তো রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিবাজি বলে যেভাবেই পারো তাকে খুঁজে বের করো, আশেপাশের সব থানায় তার ছবি দিয়ে খুঁজতে বলো, লাশ মর্গে নিয়ে যাও আর যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসো। তা তোমার হাইট কত? রুদ্রেশ বলে 5 ফিট 11। শিবাজি জিজ্ঞেস করে সাঁতার পারো? অফিসার বলে না। ব্যাস, সাথে সাথেই শিবাজি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কিন্তু পুলের উচ্চতা কম থাকায় বেচারা এ যাত্রায় বেঁচে যায়। শিবাজি বলে এটা কিভাবে সম্ভব যে 5 ফিটের পুলে 6 ফিটে একটা মানুষ ডুবে মারা যাবে? গত রাতে এখানে কিছু তো অবশ্যই হয়েছে বলে পেছনে তাকিয়ে দেখে ঘাসের উপরে রসানের ফোন পড়ে আছে। শিবাজি তার জুনিয়র গোবিন্দাকে নিয়ে রিসোর্ট মালিক প্রীতমকে জিজ্ঞাসাবাদ করতে এসে উল্টা নিজেই বলে তোমার স্ত্রীর নাম স্মিতা শেঠি আর তোমাদের বিয়ে হয়েছে 26 তারিখ 2013-তে। তুমি কমার্শিয়াল এয়ারলাইনে পাইলট ছিলে, কিন্তু সেই বিলাসবহুল জীবন ছেড়ে এই অজপাড়া গায়ে বসে আছো কেন? প্রীতম অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি এত কিছু কিভাবে জানলেন? শিবাজি এক নিঃশ্বাসে বলে এমন জায়গায় থেকেও তোমার এত পরিপাটি লাইফস্টাইল, হেয়ার স্টাইল, টিপটপ ড্রেসিং সেন্স আর পেছনে দুনিয়ার সব জায়গায় ঘোরার ছবি আর তোমার ব্যাগে লাগানো এয়ার এশিয়া প্যাচ, যেটা কমার্শিয়াল পাইলট ছাড়া আর কেউ পায় না, সব এটা ইঙ্গিত করছে যে তুমি কমার্শিয়াল পাইলট ছিলে। এখন বলো এত আরামের চাকরি ছেড়ে এখানে কেন এসেছো? তার উত্তর আছে তোমার চশমায়। তোমার আগের সব ছবিতে চশমা নেই, তার মানে তোমার চোখ আগে ঠিক ছিল। আর পারফেক্ট ভিশন না থাকলে কেউ পাইলট হতেও পারে না, তার মানে তোমার চোখের সমস্যার কারণে তুমি চাকরি থেকে অবসর নিয়েছো আর ওই যে ফটো ফ্রেমে থাকা গ্রামের সবার সাথে থাকতে এই গ্রামে এসে রিসোর্ট বানিয়েছো, তাই না? প্রীতম অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে বিয়ের ডেট কিভাবে জানলেন? শিবাজি বলে খুবই সহজ, তোমার স্ত্রীর প্রোফাইল থেকে, কারণ তুমি তো ফেসবুক ব্যবহারই করো না। তবে গত 5 থেকে 6 মাস তোমার স্ত্রী ফেসবুকে কোনো আপডেট দেয়নি, কোনো সমস্যা হয়েছে? প্রীতম বলে না। শিবাজি বলে এবার তাহলে আসল পয়েন্টে আসো। রসান সুইমিং পুলে পড়ার পর তার ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল আর সেখানে সময় দেখাচ্ছে রাত 1:30, অর্থাৎ রসান সম্ভবত 1:30টায় মারা গেছে। কিন্তু লোকাল এসআই রুদ্রেশকে 5:30টায় খবর দেওয়া হয়েছে, এত দেরি কেন করা হলো? প্রীতম বলে আসলে এখানে মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই আমি নিজেই গিয়ে পুলিশকে খবর দিয়েছি, এই জন্য একটু দেরি হয়েছে। শিবাজির বিষয়টা সন্দেহজনক মনে হলেও
চুপ করে থাকে। প্রীতম রিসোর্টের এক রুমে শিবাজি আর গোবিন্দা থাকার ব্যবস্থা করে দিলে শিবাজি গোবিন্দাকে বলে এসআই রুদ্রেশকে এই ওষুধটা আনিয়ে দিতে বলো, ওষুধটা অনেক গুরুত্বপূর্ণ। প্রীতম সেই ওষুধের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। শিবাজি প্রীতমকে জিজ্ঞেস করে এখানে মোট কয়টা রুম আছে আর রসান কত নাম্বার রুমে ছিল। প্রীতম বলে মোট 6টা রুম আছে আর রসান 1001 নাম্বার রুমে ছিল। প্রীতম শিবাজি আর গোবিন্দাকে নিয়ে 1001 নাম্বার রুমে আসলেই শিবাজির হঠাৎ অতীতের এক স্মৃতি মনে পড়ে। শিবাজি একদিন কাজ শেষে বাসায় ফিরে তার স্ত্রী জননীকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়াই পায় না। সারা ঘর খুঁজে কিন্তু কোথাও জননীকে পাওয়া যায় না। রান্নাঘরের কাছে আসতেই দেখে ফ্রিজের দরজা খোলা। দরজাটা লাগাতেই লক্ষ্য করে তাতে আটা মাখা হাতের ছাপ, নিচে বেশ খানিকটা আটা আর বেলুন পড়া। কাউন্টারে আটার উপরে ফোনের ছাপ। তার পোষা কুকুর গুলমারেরও কোনো খোঁজ নেই। দুইটা জীবন্ত প্রাণ এভাবে রাতারাতি কোথায় গেল শিবাজি নিজেও বুঝে উঠতে পারে না। এভাবেই ঠিক 4 বছর আগে 2015 সালের 15ই মে জননী আর গুলমার গায়েব হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই শিবাজি রসানের ঘরের চারিপাশ ঘুরে ঘুরে ভালো করে লক্ষ্য করে দেখতে থাকে। রসানের ল্যাগেজে একজোড়া কাপড় দেখে বলে মনে হয় একদিনের ট্রিপে এসেছিল। ব্যাগে সব ওষুধ সুন্দর করে গুছিয়ে রাখা, মানে সে অনেক গোছানো মানুষ ছিল। তার মেডিসিন কসমেটিক্স সব সুন্দর করে প্যাক করা, এমনকি একটা সেমি অটোমেটিক গানও গুছিয়ে রেখেছে। তবে ছোট এই প্যাকেটে কিছু তো ছিল যেটা এখন মিসিং। শিবাজি এবার রসানের ইনস্টাগ্রামে ঢুকতে দেখে সেখানে তার গার্লফ্রেন্ড অঞ্জলির সাথে ছবি দেওয়া। প্রোফাইলে লেখা সে পেশায় সাইকিয়াট্রিস্ট। রসানের ইনস্টাগ্রামে তার সুইমিং এর অসংখ্য ভিডিও দেখেই শিবাজি গোবিন্দাকে বলে এখনই রিসোর্টের সব এক্সিট ডোর বন্ধ করে দাও, আর কোনো গেস্ট যেন বের না হতে পারে সেই ব্যবস্থা করো, কারণ রসান ডুবে মারা যায়নি, বরং তাকে খুন করা হয়েছে। গোবিন্দা হতবাক হয়ে জিজ্ঞেস করে আপনি এত নিশ্চিত কিভাবে হচ্ছেন? শিবাজি বলে রসান হাই স্কুলে সুইমিং কম্পিটিশনে প্রথম হয়েছিল, তাহলে সে কখনোই সুইমিং পুলে ডুবে মরতে পারে না। আর এটা আত্মহত্যাও না, কারণ যার কাছে জলযন্ত্র একটা বন্দুক আছে সে কেন কোথায় পানি আছে তা খুঁজে তাতে ডুবে মরতে চাইবে? তার মানে এটা একটা পরিকল্পিত খুন। জননী মিসিং হওয়ার পর শিবাজি পুরো 1 ঘন্টা সবাইকে কল দিয়ে খোঁজ নিয়েছিল, কিন্তু কেউ জননীর সন্ধান দিতে পারেনি। তেমনই প্রীতমের রুমে এসে গত রাতের ফুটেজ দেখতে শুরু করে, কিন্তু তেমন কিছুই পায় না। আরো সন্দেহের বিষয় হলো রসানের মৃত্যু হয়েছে রাত 1টায়, অথচ তখন সব ক্যামেরার ফুটেজ ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। প্রীতম বলে গতকাল 1টার সময় বিদ্যুৎ চলে গিয়েছিল, তাই ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল। যদিও প্রীতমের কথা শিবাজির বিশ্বাস হয় না, তাই রেগে বলে গতকাল কতজন গেস্ট ছিল তাদের সবার ফুটেজ দেখাও। প্রীতম জানায় 5 জন ছিল। প্রীতম ফুটেজ দেখানো শুরু করলে গোবিন্দা জিজ্ঞেস করে এই ছেলেকে, যে রিসোর্টের সব জায়গায় গিয়ে একবার করে সেলফি তুলছে, ছেলেটার নাম ভোজন। ভোজন বলে আমি আসলে সোশ্যাল মিডিয়ায় ফটো ব্লগিং করি, আমার অ্যাকাউন্টে তো 100K ফলোয়ার, সবাই আমাকে ব্রো বলেই ডাকে। শিবাজি বলে তা এই ব্লগিং করতে করতে কি রসানকে খুন করেছো? ভোজন ঘাবড়ে বলে না না ব্রো, আমি কিছুই করিনি। শিবাজি রেগে বলে আমাকে স্যার বলে ডাকবে। ভোজন ভয়ে 2 হাত পেছনে নিলে শিবাজি হাত টেনে ধরে দেখে তার হাতে একটা স্টিলের ব্যাচ। শিবাজি জিজ্ঞেস করে এটা কোথায় পেয়েছো? ভোজন বলে জঙ্গলে পড়েছিল। আসলে এই গ্রামে অদ্ভুত রকমের ঘটনা ঘটছে, তাই ডকুমেন্টারি বানাতে আর ছবি তুলতে হলে ওই জঙ্গলে যেতে হবে। ওই ম্যাডাম তো আমাকে এমনটাই বলেছিল। শিবাজি আর গোবিন্দ সুরেখার কাছে আসলে সুরেখা বলে গত 5 বছর ধরে এই গ্রামের এই জঙ্গলে অবিবাহিত ছেলেরা রহস্যজনকভাবে গায়েব হয়ে যাচ্ছে। আসলে এখানের মানুষেরা কালো জাদু করে, আমি এমনটাই শুনেছিলাম। শিবাজি আর গোবিন্দা সুরেখার কাছে আসলে সুরেখা বলে গত 5 বছর ধরে অবিবাহিত ছেলেরা এই জঙ্গলে রহস্যজনকভাবে গায়েব হয়ে যাচ্ছে। আসলে এখানের মানুষরা কালো জাদু করে, আমি এমনটাই শুনেছিলাম। শিবাজি বলে তার মানে শুধু শুনেছেন, দেখেন তো নি? সুরেখা বলে না, তবে এখানে আসার পর থেকেই আমার কেমন যেন অদ্ভুত লাগছিল। শিবাজি বলে তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি রুম থেকে বেরই হননি? সুরেখা বলে হ্যাঁ, আমি গত রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। তখন একে স্টাফ কফি নিয়ে আসলে শিবাজি কফির কাপের সাথে ডায়েরিটা নিতে গেলেই সুরেখা ঘাবড়ে বলে এটা আমার ব্যক্তিগত ডায়েরি। শিবাজি রেগে বলে এখানে খুন হয়েছে আর আপনি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে পড়ে আছেন। আপনার পাশের রুমে রসান মারা গেছে আর আপনি বলছেন আপনি তাকে দেখেননি। সুরেখা বলে বললাম তো আমি ঘুমিয়েছিলাম। আসলে সেই দিন খুবই ভয়ানক একটা স্বপ্ন দেখি, জঙ্গলের মাঝে কোনো এক বয়স্ক মহিলা আমার নাম ধরে ডাকছে। শিবাজি দেখে ডায়েরিতে উদ্ভট সব ছবি আঁকানো। গোবিন্দা বলে আমার তো মনে হয় আসল খুনি এই ম্যাডাম আর ওই ভোজন, এরা ডকুমেন্টারি নাটক করে খুনের প্ল্যানিং করছে। শিবাজি সুরেখাকে আরো প্রশ্ন করতেই যাবে, তখনই অন্য এক রুম থেকে এক মহিলার চিৎকার ভেসে আসলে শিবাজি জলদি দৌড়ে গিয়ে দেখে
দেখে এক রুমের গেস্টরা প্রীতমকে অনেক বকা দিচ্ছে। শিবাজি কি হয়েছে জিজ্ঞেস করলে মহিলাটি রেগে বলে ব্যালকনিতে গিয়ে দেখেন। কি জঘন্য অবস্থা। শিবাজি বেলকনিতে গিয়ে দেখে অনেকগুলো কবুতর মাথা কাটা অবস্থায় পড়ে আছে। আশেপাশের গাছপালাগুলোও মরে গেছে। মনে হচ্ছে কোনো কালো জাদু করা হয়েছে। শিবাজি গেস্টদের পাসপোর্ট চেক করে দেখে বিদেশি ছেলেটার নাম সোম আর মেয়েটার নাম সখিয়া। দুজনের হাতেই নীল রঙের দড়ি বাঁধা। সখিয়া বলে এই জায়গায় কোনো সমস্যা আছে, আমি তো ঠিকমতো ঘুমাতেই পারি না। রাতের দরজায় ঠক ঠক শব্দ হয়, দরজা খুললে কাউকেই দেখা যায় না। আমরা কি এখান থেকে যেতে পারি? শিবাজি বলে মার্ডার কেসে তদন্ত চলছে, কেউ কোথাও যেতে পারবে না। পাসপোর্ট কোর্টে রেখে বলে আপনারা নির্দোষ হলে তবেই এখান থেকে যেতে পারবেন। শিবাজি আর গোবিন্দা এবার জঙ্গলে সার্চ করতে আসলে সেখানে এই রিসোর্টের কর্মচারী ভাটকে দেখে জিজ্ঞেস করে এই রিসোর্টে মানুষ আসতে ভয় পায়, আর তুমি এখানে এত বছর ধরে কাজ করছো, ব্যাপার কি? ভাট বলে আমার দুটা মেয়ে ছিল, ছোট মেয়েটা মারা গেছে, বড় মেয়েটা আমার সাথেই থাকে। এখানকার মালিক সময় মতো বেতন দেয় বলেই তাই এখান থেকে আর কোথাও যায়নি। শিবাজি বলে ওই বেলকনিতে 3 থেকে 4টা কবুতর মরে পড়ে আছে। ভাট বলে 3 থেকে 4টা না, অনেকগুলো কবুতর মরেছে। এই দেখেন এখানে সব কবুতরের কবর দিয়েছি। প্রতিদিনই এভাবে কবুতর মারা যায়, তবে এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই। শিবাজি ভালো করে কবুতরের সব কবর দেখতে দেখতে বলে কারণ জানা থাকলে তুমি নিজেও বলবে না। হঠাৎ খেয়াল করে সামনের পরিত্যক্ত কুয়ার উপরে গাছের ডাল দিয়ে ঢাকা, আর পাশেই অদ্ভুত এক মুখোশ, কিছুটা দূরেই একটা দোলনা। শিবাজি কুয়ার কাঠ সরাতে গেলে ভাট তাকে আটকে বলে দয়া করে খুলবেন না, অনেক খারাপ কিছু হবে। তখনই শিবাজির কানে এক অশরীরীর কণ্ঠ ভেসে আসে, যেন তার জননীর কণ্ঠে তাকে কেউ ফিস ফিস করে ডাকছে। শিবাজি ভাটের হাতে হলুদ সুতা দেখে জিজ্ঞেস করে এটা কেন বেঁধেছ? সবার হাতেই এমন সুতা কেন বাঁধা? ভাট বলে আমাদের গেস্ট বিদ্যাসাগর বেঁধে দিয়েছে, যখন থেকে সুতা পড়েছি শান্তিতে ঘুমাতে পারছি। শিবাজি আর গোবিন্দ এবার বিদ্যাসাগরের কাছে এসে জিজ্ঞেস করে সবাইকে আপনি আলাদা আলাদা রঙের সুতা কেন বেঁধেছেন? বিদ্যাসাগর বলে ওটা তো রক্ষা কবচ, আমি মানুষের হাত পরে হাতের রেখা অনুযায়ী তাদের ভিন্ন ভিন্ন রঙের সুতা বেঁধে দেই। শিবাজি বিদ্যাসাগরকে বিশ্বাস করতে না চাইলে বিদ্যাসাগর বলে আপনার জন্ম তারিখ বলেন। শিবাজি 10 জানুয়ারি বললে বিদ্যাসাগর বলে আপনি যাকে খুঁজছেন সে এখানে নেই। বলেই শিবাজির হাত পড়তে থাকে। শিবাজির মনে পড়ে সে জননীকে খুঁজতে এক প্রতিবেশীর বাসায় গিয়েছিল। এক অসুস্থ মহিলা ঘন্টার ইশারা দিয়ে বলে জননীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেছে। বিদ্যাসাগর বলে 3 থেকে 4 বছর আগে আপনার সাথে এমন কিছু হয়েছে যা আপনার পুরো জীবন এলোমেলো করে দিয়েছে। 2 দিনের মধ্যেই আপনার সাথে আরো ভয়ানক কিছু হতে চলেছে, তাই আপনারও উচিত রক্ষা কবচ বেঁধে নেওয়া। শিবাজি বিদ্যাসাগরের কথা মনে করে কাগজে কি সব আঁকিয়ে গোবিন্দকে বলে ওই বিদ্যাসাগরকে আমরা প্রশ্ন করতে গিয়েছিলাম, উল্টা সেই আমাদেরকে দ্বিধায় ফেলে দিল। ও নিশ্চিত আমাদের ব্রেন নিয়ে খেলছে। তখন এই স্মৃতি কফি নিয়ে আসলে শিবাজি কফিতে চুমুক দিতেই খুশি হয়ে যায়। শিবাজি জিজ্ঞেস করে এই অবস্থাতেই আপনি কেন এসব কাজ করছেন? স্মৃতি বলে প্রীতম একা এত কিছু সামলাতে পারবে না, তাই একটু সাহায্য করছি। শিবাজি স্মৃতিকে বলে গত রাতে কি হয়েছিল? স্মৃতি বলে রাতে রিসিপশনে রোশানের রুম থেকে একটা কল আসে। আমি কল রিসিভ করলে অপর পাশ থেকে কিছুই শোনা যায় না। পুরো রিসোর্টের আলো জ্বলতে আর নিভতে শুরু করে। আমি টর্চ নিয়ে চারিপাশে ঘুরে দেখতে গেলেই খেয়াল করি রোশান কাকে যেন কল দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ সামনে কাউকে দেখে ভয়ে দৌড়ে পালায়। শিবাজি জিজ্ঞেস করে কাকে দেখে পালাচ্ছিল? তা দেখেননি? স্মৃতি বলে না, অন্ধকার ছিল তাই দেখতে পারিনি। শিবাজি রোশানের রুমের সামনে এসে গোবিন্দকে ভিডিও করতে বলে রোশানের সাথে কি কি হতে পারে ভাবতে ভাবতে বলে রোশান অনেক ঘাবড়ে ছিল, তাই এমন সময় মানুষ কাকে আগে কল দিবে? নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডকে। তাহলে রোশান বামে না গিয়ে পুলের দিকে কেন গেল? নিশ্চয়ই এখানে কাউকে দেখে ভয়ে পুলের দিকে দৌড় দিয়েছে, আর দৌড়ানোর সময় পেছনে তাকিয়ে বারবার দেখছিল, তাই এই পিলারে ধাক্কা খেয়েছে। এজন্যই তার ঘড়িতে দাগ ছিল আর এই পিলারেও দাগ আছে। শিবাজি দৌড়াতে দৌড়াতে সুইমিং পুলের কাছে এসে চিন্তা করতে থাকে যে রোশান কাকে দেখে ভয়ে দৌড়াচ্ছিল। স্মৃতি শুধু রোশানকেই দেখেছে, তার মানে খুনি রহস্যময় কেউ। হঠাৎ রোশানকে রুমের বাইরে দেখে তাকে মেরে ফেলা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টে লেখা রোশান ডুবে মারা গেছে। রোশান যেহেতু সাঁতার এক্সপার্ট ছিল, তার মানে খুনি থেকে পানিতে জোর করে ডুবিয়ে বেড়েছে। শিবাজি তদন্তে পাওয়া সব ক্লু মিলিয়ে ভাবতে থাকে রোশানের সাথে আসলে কি হয়েছিল। হোটেলের সবার উপরে কড়া নজর রাখা হয়, কিন্তু তবুও কোনো কুল কিনারা না পেয়ে শিবাজি আবারও জননের কেসের মতোই গোলক ধাঁধায় আটকে যায়। 4 বছর আগে হাসপাতাল, থানা সব জায়গায় খুঁজেও জননীকে না পাওয়া গেলে শিবাজি চুপচাপ বসে কোনো একটা ক্লু বের করার চেষ্টা করছিল। কিন্তু মধ্যরাতে 3টার সময় মাঞ্জা নামের এক লোককে অনেক টর্চার করে জিজ্ঞেস করা হয় সে জননীর মোবাইল কোথায় পেয়েছে। মাঞ্জা বলে আমি দোকানে বসে চা পান করছিলাম, হঠাৎ এক অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্স থেকে মোবাইলটা পড়ে যায়। সেই গাড়ির পেছনে একটা কুকুর দৌড়াচ্ছিল। শিবাজি ফোন বের করে গুলমারের ছবি দেখালে মাঞ্জা বলে, হ্যাঁ এই কুকুরটাই ছিল। শিবাজি এবার চিন্তায় পড়ে যায় যে এই মোবাইলটা কে ফেলেছিল, ইচ্ছা করে ফেলেছিল নাকি অজান্তেই পড়ে গিয়েছিল। 16 মে ভোর 4টায় শিবাজি আর গোবিন্দ মাঞ্জার বলা ঠিকানায় গেলে খুঁজতে খুঁজতে গুলমারের গলার বেল্ট পায়। আর একটু এগোতেই গোবিন্দ কান্না করে শিবাজিকে ডেকে বলে, আমাদের গুলমার। আর কিছুই বলতে পারে না। শিবাজি দেখে গুলমারকে মেরে টুকরো টুকরো করে রাখা হয়েছে। প্রাণপ্রিয় গুলমারের এমন অবস্থা দেখে শিবাজি কান্নায় ভেঙে পড়ে। 5:30টার দিকে শিবাজি তার গুলমারকে পুড়িয়ে তাকে বিদায় জানায়। বাসায় ফিরে গুলমারের ভিডিও দেখতে দেখতে কান্না করছিল। হঠাৎ গোবিন্দ চিৎকার করে বলে, আগুন লেগে গেছে। গোবিন্দের ডাকে শিবাজির ধ্যান ভাঙে। শিবাজি দৌড়ে গিয়ে দেখে সোফায় আগুন লেগে গেছে। প্রীতম আর ভাট অগ্নি নির্বাপক দিয়ে আগুন নেভাচ্ছে। শিবাজি রেগে জিজ্ঞেস করে, আগুন কিভাবে লাগলো? প্রীতম বলে, তা জানি না, ধোয়া দেখে দৌড়ে এসে দেখি এই অবস্থা। শিবাজি বলে, মজা করছো নাকি? এখানে তো শর্ট সার্কিট হওয়ার জন্য কোনো তার কিংবা তেল কেরোসিন কিছুই নেই, তাহলে আগুন লাগলো কিভাবে? আর এটা তো সুরেখার রুম, সে কোথায়? প্রীতম বলে, তা তো জানি না। পাশে একটা বাক্স দেখে শিবাজি বাক্স খুলতে বললে ভাট বলে, দয়া করে ওইটা খুলবেন না, তাহলে কালো জাদুর অভিশাপ লেগে যাবে। শিবাজি গোবিন্দকে বাক্স খুলতে বললেই ভাট প্রীতম দুজনেই মানা করে, কিন্তু শিবাজি তাদেরকে পাত্তা দেয় না। গোবিন্দ বাক্স খুলে দেখে সেখানে অস্পষ্ট একজনের ছবি। ভাট, প্রীতম, স্মৃতি, সবার মুখ কেমন যেন মলিন হয়ে যায়। শিবাজি জিজ্ঞেস করে, এটা কার ছবি? ভাট, প্রীতম একে অপরের দিকে বোকার মতো তাকালে ভাট বলে, ছবিটা শাকচুন্নি রাঙ্গানাইকির। রাঙ্গানাইকির নাম শুনলেই সবাই ভয়ে কাঁপে। প্রায় 20 বছর আগের কথা। এই জায়গাটাতেই নরবলি কালো জাদু করা হতো। সন্ধ্যা হলেই মানুষ ভয়ে ঘরের বাইরে বের হতো না। রাঙ্গানাইকি দেখতে অনেক সুন্দরী ছিল, কিন্তু সে বোবা হওয়ায় কেউ তাকে বিয়ে করতে চাইতো না। তাই রাগে বশীকরণ শক্তি দিয়ে সকল অবিবাহিত ছেলেকে নিজের বশে করতে থাকে। গুহায় কবুতরের বলি দিয়ে তার রক্ত পান করত। পূর্ণিমার রাতে সে পায়ে নুপুর পরে ছেলেদের ভয় দেখাতো। এরপর তাদের পিছু নিয়ে নির্মম ভাবে মেরে ফেলতো। এভাবে রাঙ্গিরিতে অনেক অবিবাহিত ছেলে উধা হতে থাকে। একদিন সে পাটেলের ছেলেকে মেরে ফেলে। রাগে কষ্টে পাটেল গ্রামবাসীকে জড়ো করে রাঙ্গানাইকিকে মেরে ফেলে, কিন্তু তবুও তার প্রকোপ শেষ হয়নি। তাই সবাই মিলে পূজা করে তার আত্মাকে এই ট্রাঙ্কে রেখে দেয়। এরপর থেকে গ্রামে আর কোনো দুর্ঘটনা হয়নি, কিন্তু না জানি কে এই ট্রাঙ্কে এখানে এনেছে। এরপর থেকে আবার অবিবাহিত ছেলেরা উধাও হওয়া শুরু হয়েছে। এই ট্রাঙ্ক আমাকে দিন। শিবাজি বলে, না, এটা একটা প্রমাণ, তাই আমার কাছেই থাকবে। ভাট বলে, বোঝার চেষ্টা করেন, আপনার সাথে যে কোনো অঘটন ঘটতে পারে। শিবাজি বলে, তুমি কি আমাকে ভয় দিচ্ছ? এটা আমার রুমেই থাকবে, যা হবে আমার সাথেই হবে। এখন বলো এইটা এই রুমে আসলো কিভাবে? হঠাৎ ভোজন এসে বলে, আমি জানি এসব সুরেখা ম্যাডামের। তার কাছে এমন পুরনো অনেক জিনিস দেখেছি। সে রাতে কোথায় যেন চলে যায়। জিজ্ঞেস করলে বলে সে নাকি জানেই না। শিবাজির মনে পড়ে সিসিটিভি ফুটেজে দেখেছিল সুরেখা ঘুমের মধ্যেই করিডোরে হাঁটছে। ভোজন আর ভাটকে সাথে নিয়ে শিবাজি সুইমিং পুলের এরিয়াতে আসলে ভোজন বলে, ওই দেখেন সুরেখা ম্যাডাম এখনো দাঁড়িয়ে আছে, কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ভাট বলে, গত 3 থেকে 4 দিন ধরে এই ম্যাডামকে এভাবেই দাঁড়িয়ে থাকতে দেখি। শিবাজি বলে, রসান তো এই সাইড দিয়েই পড়ে গিয়েছিল। আমার কাছে রসানের মৃত্যুর সাক্ষী তো আছে, কিন্তু সে তো ঘুমের ঘোরের মধ্যে আছে। শিবাজি সুরেখাকে হিপনোটাইজ করে ঘুমন্ত অবস্থায় কি কি দেখেছিল তা জানার চেষ্টা করলে সুরেখা অস্বাভাবিকভাবে বলে, হ্যাঁ রসানকে দেখেছিলাম। শিবাজি জিজ্ঞেস করে, রসানকে কেউ ধাওয়া করেছিল, তারপর তাকে পুলে ডুবিয়ে মেরেছে, তাই না? সুরেখা শয়তানি হাসি দিয়ে বলে, হ্যাঁ। শিবাজি জিজ্ঞেস করে, কে খুন করেছে? খুন করার পরে কোথায় গিয়েছিল? সে ছেলে না মেয়ে? সুরেখা বলে, কুয়ার মধ্যে চলে গেছে। শিবাজি জিজ্ঞেস করে, কে গিয়েছিল? সুরেখা ছবি আঁকাতে থাকে। শিবাজি অবাক হয়ে দেখে এটা তো সেই ব্যাচের ছবি যেটা ভোজন জঙ্গলে পেয়েছিল। গোবিন্দ তখনই রসানের গার্লফ্রেন্ড অঞ্জলিকে নিয়ে আসে। অঞ্জলি বলে, 4 মাস পর আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল। শিবাজির কানে ফিসফিসানের মতো কিছু শব্দ ভেসে আসে। শিবাজি জিজ্ঞেস করে, এটা কিসের শব্দ? অঞ্জলি বলে, কই, আমি তো কিছু শুনিনি। তবে আমার মনে হয় এই জায়গায় কোনো সমস্যা আছে, নাহলে রসান এই পুলের কাছে কেন আসবে? শিবাজি আবারও সেই ফিসফিসানির শব্দ পায়। রুমে এসে ট্রাঙ্ক খুলে দেখে তাদের চুলের গুচ্ছ, কবুতরের ডানা, ছোট বটি আর সেই ব্যাজ। হঠাৎ স্মৃতি এসে বলে, আজ কফি শেষ, তাই চা এনেছি। গোবিন্দ বাক্সে সব ভয়ঙ্কর জিনিস দেখে বলে, আমার মনে হয় ভাটের কথা মতোই এই বাক্সকে দূরে কোথাও ফেলে আসা
উচিত। রসানের বিয়ে হয়েছিল না, আমার মনে হয় এদের কথা মতোই রাঙ্গানায়কি কুয়া থেকে উঠে রসানকে মেরে ফেলেছে। শিবাজি বলে, তুমি বলতে চাচ্ছ রসানকে ভূতে মেরেছে? গোবিন্দ বলে, এটাই তো সত্যি। শিবাজি বলে, ভূত, আত্মা এসব নিছকই কল্পনা। গোবিন্দ বলে, আপনি রাগ না করলে একটা কথা বলি, এই জায়গাটা না ভালো না, কেস ক্লোজ করে চলেন শহরে চলে যাই। শিবাজি বলে, কি সব ফালতু কথা বলছো, আমরা পুলিশ, এসব আজবের কথা কান দিও না। হঠাৎই আলো জ্বলতে আর নিভতে শুরু করে। অশরীরী সেই কণ্ঠ শিবাজি শিবাজি বলে ডাকতে থাকে। হঠাৎ রিং বাজতেই শিবাজি কল রিসিভ করে, কিন্তু অপর পাশ থেকে কেউ কথা বলে না। হঠাৎই কেউ জোরে জোরে দরজা ধাক্কালে শিবাজি দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। টর্চ নিয়ে রসানের মতো দৌড়াতে থাকে, আর সে অশরীরী কণ্ঠ তাকে ডাকতেই থাকে। নুপুরের ছমছম শব্দে শিবাজির কানে যন্ত্রণা শুরু হয়ে যায়। শিবাজি পুলের কাছে আসে, দেখে ভোজন তার দিকে তাকিয়ে শয়তানের মতো হাসছে। হঠাৎই জ্ঞান হারিয়ে সে পুলে পড়ে যায়। শিবাজি তাকে উঠাতে গেলেই পুলের মধ্যে থেকে কেউ তাকে হাত টান দিয়ে ধরে। শিবাজি এক ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। রিসোর্টের আলো জ্বলতে আর নিভতে থাকে। সেই অশরীরী কণ্ঠ বলে, আমাকে বিয়ে করবি? রসান আমাকে মেরে ফেলেছে। শিবাজির সামনের দিকে তাকাতেই দেখে শাড়ি পরা, লম্বা চুলের বেনি ছড়িয়ে লাঠি ধরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে শিবাজির চোখ ছানা বড়া হয়ে যায়। সেই ডাইনির আত্মা শিবাজির সামনে চলে আসলে শিবাজি ভয়ে আটকে ওঠে। গল্প চলে আসে অতীতে। এত খোঁজার পরও জননীকে না পেয়ে জননীর ওড়না পেঁচিয়ে শিবাজি ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেই জননীর সাথে কাটানো সুন্দর সেই স্মৃতিগুলো তার চোখের সামনে ভাসতে থাকে। কিভাবে তারা একে অপরের প্রেমে পড়েছিল, এরপর বিয়ে, তারপর সাজানো গোছানো ছোট্ট এক সংসার। একদিন জননী প্রেগনেন্ট হলো। এসব মনে করতে করতেই শিবাজি কুয়ার কাছে আসলে রাঙ্গানায়কির জায়গায় জননীকে দেখতে পায়। জননীর মুখ ধরলেই সে আচমকাই উধাও হয়ে যায়। এমনই ভয়ানক স্বপ্ন দেখে শিবাজির ঘুম ভাঙে। শিবাজির হঠাৎ বিদ্যাসাগরের কথা মনে পড়ে। সে বলেছিল দুদিন পর এমন কিছু হবে যা শিবাজির এলোমেলো জীবন আরো এলোমেলো করে দিবে। শিবাজি হোটেল এরিয়াতে আসলে ভাট কফির বদলে চা নিয়ে বলে, একটু ম্যানেজ করেন, কয়েকদিনের মধ্যেই কফি চলে আসবে। ভাট চলে গেলে শিবাজি গোবিন্দকে অস্থির হয়ে বলে, আমি রাঙ্গানায়কে দেখেছি, লোকে যা বলছে সব সত্য। রাঙ্গানায়কি প্রথমে ভয় দেখায়, তারপর বশ করে মেরে ফেলে। আমার সাথেও তাই করেছিল। আমাকে ভয় দেখালে আমি যখন তার কাছে যাই তখন দেখি রাঙ্গানায়কি আমার জননী। শিবাজি পাগলের মতো বলতে থাকে, রাঙ্গানায়কি আমার জননীর মতো, ও আমাকে পাগল বানিয়ে ফেলেছে, কালই আমাকে মেরে ফেলবে। গোবিন্দ শিবাজিকে থামানোর চেষ্টা করলেও শিবাজি আনমনে বিড়বিড় করতেই থাকে। গোবিন্দ বলে, আপনি তো বলেছিলেন ভূত প্রেত হয় না। শিবাজি বলে, হ্যাঁ, কিন্তু গতকাল রাতেই আমি রাঙ্গানায়কিকে দেখেছি। গোবিন্দ বলে, গত 2 দিন ধরে আপনি ঠিকমতো ঘুমাননি, এই জন্যই হয়তো এমন হ্যালুসিনেশন হচ্ছে, তার উপরে আপনার ওষুধও খাননি। শিবাজি প্রচুর রেগে বলে, তোমার কি আমাকে পাগল মনে হচ্ছে? শিবাজি প্রচুর রেগে গ্লাস ভেঙে গোবিন্দকে চলে যেতে বলে। শিবাজির কেমন যেন অস্থির লাগছে। এসেছিল কেস সলভ করতে, কিন্তু নিজেই এখন এই জঙ্গলের রহস্যে ভয়ানক ভাবে ফেসে গেছে। সকালে শিবাজি চোখে মুখে পানি দিয়ে আয়নায় দেখে তার মুখে অজস্র রক্তের ফোঁটায় ভরা। তাড়াতাড়ি এবার পানি ঢাললে আর কিছুই দেখতে পায় না। করিডোরে দাঁড়িয়ে চা খাওয়ার সময় শিবাজির কানে রাঙ্গানায়কির ফিস ফিস শব্দ ভেসে আসে। রাঙ্গানায়কি বলে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা তুমি কিভাবে জানবে? শিবাজি পেছন দিকে ফিরলেই খেয়াল করে কতগুলো কবুতর তার দিকে ধেয়ে আসছে। তাদের তাড়ানোর জন্য গরম চা ছুঁড়ে মেরে চিৎকার করে। শিবাজির চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। অঞ্জলি জিজ্ঞেস করে, কি হয়েছে? শিবাজি বলে, কিছুই হয়নি। অঞ্জলি বলে, আপনার হাত কাঁপছে, চোখের মনি ঘুরছে। শিবাজি বলে, না, আমি ঠিক আছি। কিন্তু শিবাজি বাকিদের দিকে তাকালে তার মনে হয় সবাই শিবাজিকে দেখে হাসছে। শিবাজি বিরক্ত হয়ে বলে, আমাকে দেখে হাসার কি হলো? কিন্তু আসলে তো কেউ হাসছেই না। সবাই যে যার রুমে চলে যায়। অঞ্জলি লন এরিয়াতে আসলে শিবাজি আমতা আমতা করে বলে, কবুতরের চিৎকার আর কিছু শব্দ, আচ্ছা থাক, বাদ দাও। অঞ্জলি বলে, সাইকিয়াট্রিস্ট হয়ে আমি বুঝতে পারছি যে আপনার সমস্যা আছে। আপনি যা দেখতে পাচ্ছেন বা যা শুনতে পাচ্ছেন তা অন্য কেউই দেখতে পাচ্ছে না বা শুনতেও পাচ্ছে না। চা পান করেন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনার ট্রিটমেন্টের দরকার। শিবাজি চায়ে চুমুক দিয়ে বলে, এই কেস কত সিরিয়াস তা জানেন না? কেস বাদ দিয়ে আমি কিভাবে যাব? অঞ্জলি বলে, ব্রেন ঠিক না থাকলে কাজ করবেন কিভাবে? আপনার তো ব্রেক নেওয়া উচিত। শিবাজি রাজি হয়ে যায়। গোবিন্দকে রেখে একাই বেরিয়ে পড়ে। শিবাজি কল্পনা করে তার সাথে জননীও গাড়িতেই আছে। জননী বলে, এত বছর পর হঠাৎ মায়ের বাসায় কেন যাচ্ছ? শিবাজি বলে, উকিল হয়েছ বলে কি সবসময় প্রশ্ন করবে নাকি? জননী বলে, আচ্ছা চলো একটা গান শুনি। বলে গান চালু করলে জননীর পছন্দের গান শুনতে শুনতেই শিবাজি গাড়ি চালায়। হঠাৎ সামনে কিছু একটা দেখে শিবাজি কোষে ব্রেক করে। গল্প চলে আসে
অতীতে। টিমের সাথে বসে শিবাজি একটা কল রেকর্ড শুনছে। একটা মেয়ে কন্ট্রোল রুমে কল দিয়ে বলে বান্টি আর তার সঙ্গীরা একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। মেয়েটা প্রেগনেন্ট। মেয়েটার বয়স 28 থেকে 29 বছর হবে, তবে আমার পরিচয় বলতে পারছি না বলেই কল কেটে দেয়। সব শুনে রহিম বলে এই কল রেকর্ডের উপর ডিপেন্ড করে আমরা কেস ফাইল করতে পারবো না, তুমি এক সপ্তাহ ছুটি নাও, এই কেস পাটেল সামলাবে। শিবাজি কিছু বলতে গেলেই রহিম উল্টা ঝাড়ি দেয়। শিবাজি এবার তার নিজের মতোই ব্যক্তিগতভাবে তদন্ত করতে থাকে। হ্যাকার দিয়ে জনি তার নাম্বার দিয়ে কার কার সাথে কথা বলেছিল তার রেকর্ড বের করে। চেক করে দেখে সেদিন একটা নম্বর থেকে অনেকবার কল এসেছিল। কল রেকর্ডের অন করে জানতে পারে কেউ জনিকে হুমকি দিয়ে বলেছিল যে সে যেন কিডন্যাপিং এর কেসটা না নেয়। সেই নম্বরের লোকেশন নিয়ে গোবিন্দ আর শিবাজি তাদেরকে ধাওয়া করে। সেই ঠিকানায় গিয়ে একজনকে অনেক মারলে সে বলে আমি সত্যি কিছু জানি না। গোবিন্দ জিজ্ঞেস করে তাহলে দৌড়াচ্ছিলি কেন? সেটা বলে পুলিশ থেকে তো এমনি ভয় লাগে, একে দিয়ে কোনো কাজ হবে না বুঝতে পেরে তাকে ছেড়ে দেওয়া হয়। শিবাজি একা একাই ভাবতে থাকে পুরনো অ্যাম্বুলেন্সে কিডন্যাপ করা হয়। চুরি করা ফোন থেকে জনিকে কল দেওয়া হয়। সিসিটিভি ফুটেজেও কোনো ক্লু নেই। এই কিডন্যাপার এমন কেউ যে আমাদের ডিপার্টমেন্টের তদন্তের সব নিয়ম খুব ভালো করে জানে। আর এই বান্টিটাই বাকি। গোবিন্দ জিজ্ঞেস করে তাহলে আমাদের ডিপার্টমেন্টে শয়তান লুকিয়ে আছে? শিবাজি বলে আমরা আর কাউকে বিশ্বাস করতে পারবো না, আমাদের এখন ইনফরমার দিয়ে অন্যভাবে ট্রাই করতে হবে। গোবিন্দ শিবাজি তাদের নিজ নিজ ইনফরমারের মাধ্যমে এক গ্যারেজে আসে যেখানে অসংখ্য পুরনো গাড়ি পড়ে আছে। গোবিন্দ বলে এত গাড়ির মধ্যে কিভাবে খুঁজে পাবো? দুজনে তন্ন তন্ন করে খোঁজে কিন্তু কিছুই পায় না। হঠাৎ কেউ একজন গোবিন্দর পায়ে গুলি করে দেয়। শিবাজি পেছন দিকে তাকিয়ে দেখে গাড়িটা দ্রুত গতিতে চলে যাচ্ছে। গোবিন্দ ব্যথায় এক গাড়ির সাথে হেলান দিয়ে বলে স্যার এখানে কেমন যেন আঠা আঠা লাগছে। শিবাজি ধরে দেখে আসলেই সেখানে আঠালো, যেন কেউ এখানে কিছু লাগিয়ে পরে তুলে ফেলেছে। শিবাজি বুঝে যায় কিডন্যাপার এই গাড়িতেই অ্যাম্বুলেন্সের স্টিকার লাগিয়ে সেটাকে পুরনো অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করেছিল। অর্থাৎ এখানকার প্রায় গাড়ি কিডন্যাপাররা ব্যবহার করে। গাড়ি ডিকিতে গিয়ে দেখে তেমন কিছুই নেই। হাত থেকে একটা ক্যান পড়ে গেলে সেটা তুলতে গিয়ে দেখে পেছনে এক কোনায় শুকনো রক্ত। তার মানে এই গাড়ি দিয়েই তার পোষা কুকুর গুলমারকে মারা হয়েছে। আর এই গাড়িতেই জনিকে কিডন্যাপ করা হয়েছে। এত তদন্তের পরেও জনিকে পাওয়া যায়নি। গল্প চলে আসে বর্তমানে। টিভির শব্দে শিবাজির ঘুম ভাঙে। শিবাজি এখনো ঘোরের মধ্যে আছে। জনির মা এসে বলে জনি সবসময় বলতো তুমি পোলাও পছন্দ করো, তাই নিয়ে আসলাম। শিবাজি জিজ্ঞেস করে আমি এখানে কখন এসেছি? জনির মা বলে আজ সকালে। শিবাজি জিজ্ঞেস করে আমি কি নিজেই গাড়ি চালিয়ে এসেছিলাম? মা বলে হ্যাঁ। তখনই গোবিন্দ কল দিয়ে বলে মিসিং ড্রাইভার আনোয়ারকে পাওয়া গেছে। শিবাজি তাড়াতাড়ি করে বের হয়ে যেতে গেলেই জনির মা বলে এত বছর পরে এসেছো, অন্তত খেয়ে যাও। শিবাজি বলে জরুরি একটা কাজ আছে, পরে আসবো। হোটেলে আসলে দেখে ড্রাইভার আনোয়ার হলো সেই লোকটাই যার সাথে একটু আগেই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। শিবাজি রেগে গলা ধরে বলে তুই এতদিন কোথায় ছিলি? তোর বসের খুন হয়েছে আর তোর খোঁজ ছিল না কেন? অঞ্জলি বলে ওকে ছেড়ে দিন, অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসায় ওর পালস রেট অনেক বেশি। শিবাজি তাতে পাত্তা না দিয়ে প্রশ্ন করতেই থাকে। ফলে আনোয়ারের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। শিবাজি বলে এত অসুস্থ হলে এখানে কেন এনেছো? হাসপাতালে নিয়ে যাওনি কেন? রুদ্রেশ বলে সিনিয়র যা বলবে আমাকে তো তাই করতে হবে। শিবাজি জিজ্ঞেস করে কে সেই সিনিয়র? রুদ্রেশ বলে কেন আপনি? আসলে শিবাজির অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আশেপাশের লোকজনের ভিড় জমে গেলে শিবাজি রুদ্রেশকে বলে এই লোক হুট করে গাড়ির সামনে চলে এসেছিল, তেমন আহামরি আঘাত লাগেনি, তাই হাসপাতালে নেওয়ার দরকার নেই। আর এই গাড়ির অ্যাক্সিডেন্ট কেস ফাইল হলে তোমার ডিপার্টমেন্টের বদনাম হবে, তাই ভিড় সরিয়ে একে নিয়ে যাও আর এর ফোনের সব কল রেকর্ড মুছে ফেলো। শিবাজি রেগে বলে মিথ্যা কেন বলছো? আমি কখন এসব বলেছি? অঞ্জলি রেগে বলে অফিসার মিথ্যা বললে সত্যিটা আপনিই বলে দেন। শিবাজি বলে আমি তো আপনার কথায় আমার স্ত্রীর সাথে তার মায়ের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অঞ্জলি বলে আপনি না বলেছিলেন আপনার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছে? এখন প্রমাণ হলো তো যে আপনি হ্যালুসিনেট করছেন। শিবাজি বলে আপনি সাইকিয়াট্রিস্ট, তাই আপনার সাথে সব শেয়ার করেছিলাম, তাই বলে আপনি আমাকে পাগল বানানোর চেষ্টা করছেন। শিবাজি আর অঞ্জলির মধ্যে তর্ক শুরু হয়ে গেলে শিবাজি বলে আমি একদম ঠিক আছি। অঞ্জলি বলে তাহলে গতরাতে কি হয়েছিল? শিবাজি বলে তোমার বয়ফ্রেন্ডের কেস নিয়ে কথা বলছিলাম, হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় বাইরে গিয়ে দেখি ভোজন পুলে লাফ দিয়েছে। ভোজন পেছন থেকে এসে অবাক হয়ে বলে আমি আবার কখন ঝাঁপ দিলাম? আপনি ওই ম্যাডামের মতো গল্প মানাচ্ছেন তাই না ব্রো? ব্রো শুনতেই শিবাজির মাথা তো গরম হয়ে যায়। রেগে ভোজনের উপরে অ্যাটাক করলে সবাই শিবাজিকে আটকায়। অঞ্জলি বলে আপনার মানসিক অবস্থা ঠিক নেই, এই কেসে তদন্তের জন্য আপনি একদম পারফেক্ট না, আপনাকে 1 ঘন্টা সময় দিলাম, এখান থেকে চলে যান, না হলে কিন্তু ভালো হবে না। শিবাজির মনে হয় সবাই তাকে নিয়ে উপহাস করছে। এসব আর সহ্য করতে না পেরে শিবাজি গোবিন্দকে বলে ব্যাগ প্যাক করো, আমরা চলে যাব। রুমে গিয়ে শিবাজি গভীরভাবে চিন্তা করতে থাকে
থাকে যে সমস্যাটা কোথায় হলো। গুরুত্বপূর্ণ কিছু একটা ক্লু সে মিস করছে। চিন্তা করতে করতে শিবাজি বসে বসেই ঘুমিয়ে পড়ে। সাথে সাথেই স্বপ্নে দেখে সেই কুয়ার কাছে গিয়ে একটা কাঠ ছড়াতেই অশরীরী সেই আত্মার ফিসফিসানি তার কানে বেজে ওঠে। গোবিন্দ এসে বলে 1 ঘন্টা হয়ে গেছে। শিবাজি বলে এই প্রথম কোনো কেস হেরে যাব মনে হচ্ছে। ঠিক আছে চলো যাই। বের হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে শিবাজি গাড়িতে ওঠার আগেই গোবিন্দ হঠাৎ বলে ওহো আমি তো ভুলে গাড়ির চাবি রুমে রেখে এসেছি। কথাটা শুনতেই শিবাজির কি যেন মনে পড়ে। শিবাজি দ্রুত আবার হোটেলের দিকে আসছে দেখে সবাই বিড়বিড় করতে থাকে যে এই পাগল আবার কেন আসলো। শিবাজি প্রীতমকে বলে চাবির রুম থেকে মাস্টার কিটা এনে দাও। প্রীতম চাবি দিলে শিবাজি আর গোবিন্দ রুমের দিকে এগোয়। শিবাজি রসানের রুমের দিকে যেতে গেলে গোবিন্দ বলে আমাদের রুম তো ওই দিকে। শিবাজি বলে আমরা তো এদিকেই যাব। বলেই রসানের রুম খুলে গোবিন্দকে জিজ্ঞেস করে আমরা যতবার এই রুমে এসেছি কে রুম খুলেছে? গোবিন্দ বলে প্রীতম খুলেছে। শিবাজি বলে হ্যাঁ একটা রুমের 2টা চাবি থাকে, একটা গেস্টের কাছে আর একটা হোটেলের মাস্টার কি। রসানের রুমের চাবি টেবিলের উপরেই আছে, তার মানে রসান সেদিন রুমের বাইরে যায়নি, এই জন্যই চাবি টেবিলেই পড়ে আছে। গোবিন্দ জিজ্ঞেস করে কিন্তু রসানের লাশ তো পুলের পাশেই পাওয়া গেছে। শিবাজি মনে মনে ভাবে পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে পানিতে ডুবে মারা গেছে আর পুলের পাশে ডেড বডি পাওয়া গেছে, তার মানে এই না যে পুলে ডুবেই মারা গেছে। শিবাজি ওয়াশরুমে বাথটাব দেখে গোবিন্দকে বলে খুনি রসানকে বাথটাবে মেরে রসানের লাশ সুইমিং পুলে ফেলে এসেছে। গোবিন্দ জিজ্ঞেস করে কিন্তু স্যার রসানের ওজন তো কমপক্ষে 100 কেজি, এমন একজন মানুষকে এত সহজে বাথটাবে চুবিয়ে মারা কি এতই সহজ? শিবাজি বলে সম্ভবত রসান খুনিকে চিনত, কিন্তু রসানের কাছে বন্দুক থাকার পরও সে খুনিকে গুলি করলো না কেন? নিশ্চয়ই খুনি রসানকে কিছু একটা নিয়ে ব্ল্যাকমেইল করেছিল। শিবাজি সোফায় বসে ভাবতে শুরু করে রসানের কোন বিষয়টা নিয়ে খুনি তাকে ব্ল্যাকমেইল করতে পারে। শিবাজির মনে পড়ে রসান ইনহেলার ব্যবহার করত আর রসানের রুমে আমরা ইনহেলারটা পাইনি। যেই রোগীর শ্বাসকষ্ট আছে তার রুমে যদি খুব কড়া ধরনের এয়ার ফ্রেশনার মারা হয় তাহলে তার অ্যাজমার অ্যাটাক হতে পারে। আর এই বিষয়টা রসানের পরিবার, রসানের বন্ধু বান্ধব আর ডক্টর ছাড়া বাইরের কারোরই জানার কথা না। এই হোটেলের মাঝে শুধুমাত্র একজন এমনই আছে যে রসানের বিষয়ে সব জানে, আর সে হচ্ছে ডক্টর অঞ্জলি। ডক্টর অঞ্জলি বডি স্প্রে মেরে রসানের অ্যাজমার অ্যাটাক করায়, কিন্তু তারপরও হিসাব মিলছে না। 100 কেজির একজন মানুষকে বাথটাব থেকে সুইমিং পুল পর্যন্ত অঞ্জলি একা নিয়ে যেতে পারবে না, নিশ্চয়ই তার কোনো সাথী আছে। প্রীতম বলেছে আমি গিয়ে এসআই রুদ্রেশকে ডেকে এনেছিলাম, কিন্তু পরের দিন প্রীতম ড্রাইভিং করার সময় সিট অ্যাডজাস্ট করছিল। এর মানে এর আগে যে ড্রাইভ করেছে সে প্রীতমের চাইতে লম্বায় ছোট। এদের মধ্যে আনোয়ারই সব চাইতে খাটো মানুষ। আনোয়ার, প্রীতম আর অঞ্জলি এই 3 জন মিলেই রসানের খুন করেছে। খুনের পর আনোয়ার আর অঞ্জলি রিসোর্ট থেকে পালিয়ে যায়। প্রীতম রিসোর্টে থাকে আর তারা বলেছিল আনোয়ার মিসিং, যেটা তাদের প্ল্যানেরই অংশ। এসআই রুদ্রেশ আনোয়ারের মিসিং কেস দেখছিল। আমার মনে হয় সেও এই খুনের সাথে জড়িত, কারণ আনোয়ার 3 মাস আগে রসানের ড্রাইভারের চাকরি নিয়েছে আর এসআই রুদ্রেশও 3 মাস আগে রাঙ্গিরি থানায় জয়েন করেছে। বাকি থাকলো রাঙ্গা নায়কি। আমার ধারণা এই রাঙ্গা নায়কির আত্মাটাকেও কেউ না কেউ বানিয়েছে। রাঙ্গা নায়কির গল্পটা প্রথমে বলেছিল হোটেলের স্টাফ, তার সাথে তাল মিলিয়েছিল ভোজন আর সুরেখা। রাঙ্গা নায়কির গল্পে আরো একটু মশলা অ্যাড করেছে বিদেশ্বর সমিয়া আর তার স্বামী সোমজিৎ। সোমজিৎ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর এমন মানুষ খুব সহজেই রিসোর্টের লাইট গুলো ম্যানিপুলেট করতে পারবে। রাঙ্গা নায়কিকে নিয়ে আমাদের যত গল্প শোনানো হয়েছে সব আসলেই এদের প্রাণ, কিন্তু আমি নিজেও তো রাঙ্গা নায়কিকে একবার দেখেছি। কিন্তু গোবিন্দ তুমি তো একবারও রাঙ্গা নায়কিকে দেখতে পাওনি। আমার চোখের সামনে যে হ্যালুসিনেশন গুলো হচ্ছিল সেগুলো তোমার হয়নি, তার মানে ওরা নিশ্চয়ই আমাকে কিছু খাওয়াচ্ছিল। তখনই মনে পড়ে আমাকে কিছুক্ষণ পর পরই ওরা চা দিত, ওই চায়ে এমন কিছু মেশানো হয় যার কারণে আমার হ্যালুসিনেশন হতো। আমার এংজাইটির সমস্যা আছে, ডক্টর অঞ্জলি সেটা জানতো। আমি এসআই রুদ্রেশকে মেডিসিন আনতে বলেছিলাম, এটাও তারা জানতো। মেডিসিন না থাকায় তারা আমাকে সহজেই হ্যালুসিনেট করতে পেরেছে। রাঙ্গা নায়কি বলতে কিছুই নেই, এটা শুধুমাত্র আমার কল্পনা। গোবিন্দ শিবাজিকে বলে সবাই মিলে আমাদেরকে বোকা বানিয়েছে। শিবাজি বলে যতই বোকা বানাক ধরা তো পড়েই গেল। রসান যখন রুমে ছিল তখন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, তখনই অঞ্জলি রসানের রুমে এসে তার মুখে স্প্রে মারে। রসানের অ্যাজমার অ্যাটাক হলে অঞ্জলি ইনহেলার নিয়ে নেয়, তখনই বাকি সবাই এসে রসানকে ধরে ওয়াশরুমের টাবে এনে চুবিয়ে মারে। রসান মারা গেলে মেয়েরা নিজেদের রুমে চলে যায় আর পুরুষরা
তার লাশ নিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। এরপর একে একে নিজেদের বিরুদ্ধে সব প্রমাণগুলো মুছে ফেলে। তাহলে এক বা দুইজন না, 11 জন মিলেই খুনটা করেছে। শিবাজি গোবিন্দকে বলে এসপি আর মিনিস্টারকে কল দিয়ে বলো কেসের তদন্ত শেষ, তারা রাঙ্গিরিতে এসে খুনিকে দেখে যাক। শিবাজি নিচে এসে সবাইকে এক রুমে বসিয়ে বলে অপরাধী যতই চালাক হোক না কেন কোনো এক সময় তো সে ধরা পড়বেই। একটা খুন হলে সেই খুনের একটা খুনি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু 11 জন মিলে যদি খুন করে তাহলে বিষয়টা সত্যি অবাক করার মতো। কিন্তু তোমরা ভেবেছো সঠিক প্ল্যানিং করলেই আমার চোখ ফাঁকি দিতে পারবে। তোমরা তো আমাকে পাগল প্রমাণ করেই ফেলেছিলে। আসলেই তোমাদের প্ল্যান অনেক ভালো ছিল, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, তোমাদের সবার বয়সের পার্থক্য অনেক। বোঝাই যাচ্ছে তোমরা কেউ কারো বন্ধু না। তাহলে তোমাদের এই 11 জনের সম্পর্কটা আসলে কি? শিবাজি সৌমিয়াকে বলে তোমার বাবা 2006 সালে স্টেজে নাটক করার সময় হার্ট অ্যাটাকে মারা যায়। তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি সেই নাটক গ্রুপটা আজও চালিয়ে যাচ্ছ, আর বাকি 10 জন তোমরা সবাই সৌমিয়া নাটক গ্রুপে অভিনয় করো। তোমরা সবাই সাধারণ মানুষ। পুলিশ যদি পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের বাসায় যায় তবুও তোমরা ভয় কাঁপো। সেই তোমরাই একজন মানুষকে এত প্ল্যানিং করে মারলে। এর পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ তো আছেই। শিবাজি সুরেখাকে বলে তোমার বাবার নাম ভালেরিয়ান লোবো, তাই না? ভাটের কাছে গিয়ে বলে তুমি রান্না করো তাই সবাই তোমাকে কুক বলে ডাকে। তোমার সাথে যখন প্রথম দেখা হয় তখন বলেছিলে তোমার ছোট মেয়ে মারা গেছে। সুরেখা যদি তোমার বড় মেয়ে হয় তাহলে তোমার ছোট মেয়ের নাম কি? বাবাকে মারতে গেলে সুরেখা দৌড়ে এসে বলে আমি আপনাকে সব বলছি। জেসিকা আমার ছোট বোন, সে অন্ধ ছিল, তবে চোখে না দেখলেও জেসি খুব ভালো অভিনয় করত। তার অভিনয়ের কারণে দর্শকদের প্রথম পছন্দই ছিল জেসিকা। আমরা সবাই তাকে অনেক ভালোবাসতাম। ওর ছোট একটা আঘাত লাগলেও আমাদের সবার কষ্ট হতো। মাত্র 16 বছরের একটা মেয়ের সাথে এমন কেন হলো? শিবাজি অঞ্জলিকে বলে তুমি তো রোশনকে ভালোবাসতে, তাহলে তুমি কেন এদের সাথে মিলে রোশনকে খুন করলে? অঞ্জলি বলে বান্টি যখন বন্ধুদের সাথে থাকতো তখন শয়তানের মতো আচরণ করত। শিবাজি অবাক হয়ে জিজ্ঞেস করে বান্টিকে? অঞ্জলি বলে রোশনকে ওর বন্ধুরা বান্টি নামেই ডাকতো। শিবাজির মনে পড়ে তার স্ত্রীকে মানে জয়নীকে যারা তুলে নিয়ে গিয়েছিল তাদের মাঝের কেউ একজন বলেছিল ওকে মারিস না বান্টি, ও প্রেগন্যান্ট। অঞ্জলি শিবাজিকে বলে রোশন 3টা খুন করেছিল, প্রথম খুনটা ছিল জেসিকার। গল্প চলে আসে অতীতে। একদিন অঞ্জলি রোশনকে কল দিলে রোশন বলে আমি একটা মিটিং এ আছি, একটু পর কল দিচ্ছি। অঞ্জলি কল কেটে দিয়েছে ভেবে রোশন সেভাবেই ফোনটা পকেটে রেখে দেয়। এদিকে অঞ্জলি সব শুনছিল। রোশনের বন্ধু ইন্সপেক্টর রাকেশ রোশনকে বলে তুই সবসময় তোর গার্লফ্রেন্ডকে মিথ্যা বলিস, তবুও সে তোকে কত বিশ্বাস করে। তখনই সেই বাড়ির ওয়াশরুমে জেসিকা এসে জিজ্ঞেস করে লেডিস ওয়াশরুম কোথায়? জেসিকা চলে গেলে রোশন রাকেশকে বলে আমি যা ভাবছিস তুইও কি তাই ভাবছিস? রাকেশ বলে হ্যাঁ, মেয়েটা অন্ধ, তাই আমরা যাই করি না কেন সে চিনতে পারবে না। বেশ রাত হয়ে যাওয়ার কারণে সেখানে কোনো মানুষ ছিল না। রোশন আর রাকেশ জেসিকাকে নিয়ে পাশে একটা রুমে চলে যায়। এই ঘটনার পুরোটাই অঞ্জলি ফোনে শুনছিল। জেসিকা মারা গেলে রাকেশ বলে তুই তো ওকে মেরে ফেলেছিস, আমাদের তাড়াতাড়ি লাশ এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিতে হবে। রোশন রাকেশের মাধ্যমে পুলিশকে ব্যবহার করে জেসিকার লাশ সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়। অঞ্জলিও খুঁজতে খুঁজতে সেখানে এসে শুনতে পায় ডক্টর বলছে জেসিকার সাথে খুবই অন্যায় হয়েছে, তার কারণে ভয়ে হার্ট অ্যাটাকের কারণে সে মারা গেছে। এই কেসটা এসআই রাকেশ তদন্ত করছে, আপনারা তার কাছে বাকি তথ্য পাবেন। সবাই রাকেশের কাছে গেলে অঞ্জলি শুনতে পায় রাকেশ বলে যে কেসটা বন্ধ হয়ে গেছে। সবাই জিজ্ঞেস করে কেস বন্ধ হয়ে গেছে মানে কি? রাকেশ বলে মেয়েটার লাশ রাস্তার পাশে পেয়ে হাসপাতালে এনেছি, কেউ হয়তো অন্যায় কিছু করে তাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে, তবে সে যেমন কাপড় চোপড় পরা ছিল তাতে মনে হয় না সে কোনো ভালো ঘরের মেয়ে। রাম শ্যামকে বলে এর সাথে কথা বলে লাভ নেই, আমার পরিচিত এক উকিল আছে, তার সাথে কথা বলতে হবে। রাম উকিলের সাথে কথা বলে সুখকে বলে আমি উকিলের সাথে কথা বলেছি, কিন্তু সে বলেছে একজন সাক্ষী না হলে কেস খুব দুর্বল হয়ে যাবে। তখনই অঞ্জলি এসে বলে সাক্ষী আমি হব, আমার নাম অঞ্জলি, আমি রোশনের গার্লফ্রেন্ড। অঞ্জলি নাটক গ্রুপের সবাইকে সেদিন কি কি হয়েছিল সব বলে দেয়। অঞ্জলি বলে সেদিনের ওই ঘটনায় আমি এত ভয় পেয়েছিলাম যে কি করব বুঝতেই পারিনি, আমাকে আপনারা মাফ করে দেন। সুরেখা বলে আপনি কেন মাফ চাইছেন? আপনি না আসলে হয়তো জানতেও পারতাম না আমার বোনের সাথে কি হয়েছিল। অঞ্জলি উকিলের ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে রোশন সেই উকিলকে অ্যাম্বুলেন্সে তুলছে। সাথে সাথেই অঞ্জলি অ্যাম্বুলেন্সের পিছু করে, কিন্তু কিছু দূর গিয়ে অ্যাম্বুলেন্সটা হারিয়ে ফেলে। অঞ্জলি উপায় না পেয়ে পুলিশের ইমার্জেন্সি নাম্বারে কল দিয়ে বলে বান্টি আর তার বন্ধুরা একজন উকিলকে কিডন্যাপ করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। এই দুদিন পরেই খবরের কাগজে দেখা যায় শহরে আরো 2টা খুন হয়েছে। রাম খবর দেখে বলে অকারণে উকিল ম্যাডামও মারা গেল। সবাই বলে সেই একমাত্র মানুষ ছিল যে আমাদেরকে সাপোর্ট করছিল, তাকেও খুন করে ফেলেছে। রোশনের বাবার অনেক ক্ষমতা, তাই ছেলেকে বাঁচাতে সে রাকেশকেও মেরে ফেলেছে। ওদের কাছে টাকা আছে, ক্ষমতা আছে, তাই ওরা সব অপরাধ করেও পার পেয়ে যাবে, এমনটা হতে দিব না। সবাই মিলে ঠিক করে রোশনকে এমন শিক্ষা দিবে যেন সে আর কারোর সাথে এমন কিছু করার সুযোগ না পায়। এরপর
প্ল্যান অনুযায়ী সবাই সেদিন রসানকে বাথটাবে চুবিয়ে মারে। গল্প চলে আসে বর্তমানে। অঞ্জলি শিবাজিকে বলে, সব তো শুনলেন, ওদের সবাইকে ছেড়ে দিয়ে রসানকে খুনের জন্য আপনি আমাকে গ্রেফতার করেন। আমার সামনেই 2 জনকে খুন করা হয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। জেসিকা যদি আপনার বোন হতো তাহলে আপনি কি করতেন? নয়তো ওই উকিল মহিলা যদি আপনার স্ত্রী হতো তাহলে কি করতেন? শিবাজির চোখ দুটো লাল হয়ে যায়। নিজেকে সামলে শিবাজি বলে, ওই উকিল সত্যি আমার স্ত্রী ছিল, ওর নাম জননী। ওকে যখন মারা হয় তখন ওর পেটে 7 মাসের বাচ্চা ছিল। ওকে কে খুন করেছে গত 4 বছর যাবত রাত দিন এক করেও আমি সেই খুনিকে খুঁজে পাইনি। একটা নিষ্পাপ মেয়েকে ন্যায় দেবার লড়াই করতে গিয়ে আমার স্ত্রী খুন হয়েছে, সেটা আমি আজ জানতে পারলাম। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। যাই হোক, একজন পুলিশ হিসাবে তোমাদের অপরাধ আমি লুকাতে পারবো না, তোমাদের শাস্তি তোমরা পাবে। শিবাজি রিসোর্টে তার রুমে এসে এফআইআর লেখার সময় জনি তার চিন্তায় ভেসে ওঠে। শিবাজি বলে, সবসময় তোমার খুনিকে শাস্তি দিতে চাইতাম, আর এখন যখন সে শাস্তি পেল তখন তাকে সাজা দেওয়ার পদ্ধতি আমি মানতে পারছি না। ওরা অপরাধ করেছে, সেই জন্য ওদেরকেও সাজা পেতে হবে। জনি বলে, আমিও আইনের লোক, আমিও আইনকে শ্রদ্ধা করি, কিন্তু যখন ন্যায় বিচার পাওয়া যায় না তখন অন্য পথে হাঁটতে হয়। তুমি তোমার মনকে জিজ্ঞেস করো কোনটা ঠিক আর কোনটা ভুল। ওরা সেটাই করেছে যেটা ওদের মন ঠিক বলেছে, তুমিও তাই করবে যেটা তোমার মন ঠিক বলে। শিবাজি রিপোর্ট লিখে নিচে আসে। ততক্ষণে মিনিস্টার আর এসপিও রিসোর্টে চলে এসেছে। মিনিস্টার শিবাজিকে বলে, আমি মনে হয় এর আগেও তোমাকে দেখেছি। পাশ থেকে এসপি বলে, শিবাজি ইন্সপেক্টর রাকেশের কেসে তদন্ত অফিসার ছিল। গল্প চলে আসে অতীতে। রাকেশের খুনের দিন শিবাজি মিনিস্টারকে বলে, এফআইআর অনুযায়ী রাকেশ একাই অপরাধী, কিন্তু এখানে 2টা মাস্ক আর 2টা পিজা বক্স পড়ে আছে, তার মানে রাকেশ একাই অপরাধ করেনি, তার সাথে অবশ্যই আরেকজন ছিল। আর আমি আমার স্ত্রীর ফোন ট্রেস করার সময় শুনেছি রাকেশ তাকে বান্টি নামে ডেকেছিল। রাকেশ আর বান্টি আমার স্ত্রীকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসে। বান্টি রড দিয়ে আমার স্ত্রীকে মারে, সেই কারণে রাকেশ তাকে আটকানোর চেষ্টা করে। আমি ফোনে স্পষ্ট শুনেছিলাম রাকেশ বলছিল, বান্টি ওকে মারিস না, ও প্রেগন্যান্ট। বাধা দেওয়ার কারণে বান্টি রাকেশকেও মেরে ফেলে, তারপর নিজে সেখানে থাকার সব প্রমাণ মুছে দিয়ে সব এমন ভাবে সাজায় যে রাকেশ একাই অপরাধী। আমি ওই বান্টিকে ছাড়বো না, 24 ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করবো। মিনিস্টার শিবাজিকে বলে, তোমাদের তো অনেকদিন সন্তান হচ্ছিল না, যে কোনো সময় মিডিয়ার লোক বলতে পারে হয়তো ওই বাচ্চা তোমার না, হয়তো তোমার স্ত্রীর সাথে অন্য কারো সম্পর্ক ছিল। এসপি বলে, সিনিয়র অফিসার হিসেবে তোমার বেশ সুনাম আছে, তোমার নামে দুর্নাম রটলে পুরো ডিপার্টমেন্ট লজ্জায় পড়ে যাবে, তাই মিনিস্টার যা বলে সেটা মেনে নিয়ে একটা সই করো। শিবাজি এফআইআর দেখে বলে, এখানে তো বান্টির নামই নেই। মিনিস্টার বলে, তুমি তোমার স্ত্রীর শেষকৃত্য সামলাও, বাকি সব আমি সামলে নিব, চিন্তা করো না, তোমাকে আমি ন্যায় পাইয়ে দিব। গল্প চলে আসে বর্তমানে। শিবাজি রসানের খুনের এফআইআর সই করে মিনিস্টারকে দেয়। এসপি রিপোর্ট দেখে বলে, এতজনের নাম কেন? শিবাজি বলে, মোট 11 জন ছিল, ওই যে ওরা ওখানেই দাঁড়িয়ে আছে। এই লোকগুলো আর আপনার ছেলের খুনের মাঝে একটা সম্পর্ক আছে, এরা সবাই আপনার ছেলের খুনের সাক্ষী। মিনিস্টার জিজ্ঞেস করে, তাহলে আমার ছেলেকে খুন করলো কে? শিবাজি বলে, স্যার আপনাকে যে আমি কিভাবে বোঝাবো, আসলে একটা মেয়ে আছে যাকে দেখা যায় না, এই রাঙ্গিরি গ্রামেই সেই মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। অবিবাহিত ছেলেরা যদি আমাবস্যার রাতে বের হয়, এই আত্মা তাকে মেরে ফেলে। আপনার ছেলেও তো অবিবাহিত ছিল। এই কেসটা আমি সবভাবে তদন্ত করেছি, সেই রাঙ্গানায়িকে না দেখা পর্যন্ত আমি তো বিশ্বাসও করিনি। তখন রিসোর্টের লাইট গুলো জ্বলতে আর নিভতে শুরু করে, আর অন্ধকারের মাঝ থেকে রাঙ্গানায়িকের আত্মা ফিস ফিস করে বলে, তোদের তো বিয়ে হয়ে গেছে, আমি তোদের মারবো না, এখনো সময় আছে, পালিয়ে যা। মিনিস্টার যেভাবে শিবাজিকে ভূগোল পড়িয়ে জননীর কেস বন্ধ করে দিয়েছিল, ঠিক সেভাবেই শিবাজিও ভূগোল পড়িয়ে তার ছেলের খুনের কেস বন্ধ করে দেয়। তবে একটা প্রশ্ন থেকেই যায়, জননীর আসলে কি হয়েছিল? সেদিন জননীকে কিডন্যাপের পর একটা পুরনো গোডাউনে হাত বেঁধে রেখেছিল। জননী কোনো মতে নিজের হাতের বাঁধন খুলে সেখানে চার্জে থাকা ফোনটা নিয়ে শিবাজিকে কল দেয়। জননীর কল পেয়ে শিবাজির সাথে সাথেই সেটা ট্রেস করতে বলে। জননী বলে, আমি কোথায় আছি জানি না, তবে জায়গাটা জঙ্গলের মাঝে, মাস্ক পরা 2 লোক আমাকে এখানে এনেছে, একটু দূরেই ট্রেনের শব্দ শোনা যাচ্ছে। তখনই সেই গোডাউনে রাকেশ আর রসান চলে আসে। ফোনে কথা বলতে দেখে রসান বলে, আমি ওকেও মেরে ফেলবো। রাকেশ তাকে আটকে বলে, ঝামেলা আরো বেড়ে যাবে, ওই উকিল প্রেগনেন্ট। কিন্তু রসান কোনো কথা না শুনেই জননীর মাথায় রড দিয়ে একটা বাড়ি মারলে জননী ভাঙা কাচের বোতলের উপরে পড়ে যায়। জননীকে মারার সময় সবকিছুই শিবাজি ফোনে শুনছিল। জননীকে মারার পর রসান রাকেশকেও মেরে পালিয়ে যায়। লোকেশন ট্রেস করে শিবাজি অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে আসে, কিন্তু হাজার চেষ্টা করেও জননীকে বাঁচানো যায় না। সেই থেকে 4 বছর ধরে শিবাজি তার স্ত্রীর খুনিকে খুঁজে বেড়াচ্ছে, আর সেই খুনিকে পাওয়া গেল সেই খুনেরই মার্ডার কেস সলভ করতে এসে। এটাই হয়তো শিবাজির ভাগ্যে লেখা ছিল।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।